আজ আপনাদের জন্য একটা বা দুটো নয়, থাকছে তিনটে সত্যি ঘটনা। এর মধ্যে প্রথম যে দুটো ঘটনা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাগুলো যারা পাঠিয়েছিলেন তারা কিন্তু সেই ঘটনার সাথে ঘটনা সম্পর্কিত ছবিও পাঠিয়েছেন। তো আপনারা প্রথম দুটো ঘটনা যখন শুনবেন, সেই ঘটনার সাথে ছবিও আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন। এবং তারপরে শেষে আমি যে ঘটনাটা বলবো সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ঘটনা। তো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ অবধি আমাদের এই ঘটনাগুলো শুনুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো সেজন্য আমার একটা হাম্বেল রিকোয়েস্ট সবার কাছে, আপনারা প্লিজ আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ঘটনা পাঠানোর আগে এইটুকু মাথায় রাখবেন যে সেই ঘটনা যেন প্রচারযোগ্য হয়, ছোট বড় সবার শোনার মতো হয়, আর সেই ঘটনাটা যেন কোনো না কোনো বিদ্বেষমূলক কিছু না থাকে। ব্যাস এইটুকু খেয়াল রাখবেন আর ঘটনাটা পাঠিয়ে দেবেন। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো চলুন চলা যাক, শুনে নেওয়া যাক আজকের ঘটনা। তো চলুন শুনে নেওয়া যাক আজকের ঘটনা। প্রথমেই আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা মেদিনীপুর থেকে রিমিক মল্লিক লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা যখন ওর সাথে ঘটে সেই সময় কিন্তু ও 3rd ইয়ারের ছাত্রী ছিল। তো ফাইনাল ইয়ার, বুঝতেই পারছেন পড়াশোনার একটা ভীষণ চাপ থাকে এবং ফাইনাল ইয়ারের যখন এক্সামটা হয় তো তখন সমস্ত স্টুডেন্টদের কাছে সেটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা সময়। তো ওই পার্টিকুলার সময়টায় রিমিক যেটা লিখেছে যে ও হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে। এবারে অসুস্থ হয়ে গেছে, ফাইনাল ইয়ারের পরীক্ষা, বুঝতেই পারছেন পড়াশোনার চাপ রয়েছে। তো ওর ব্যাপারটা ছিল যে ও এমনিতে যে আগে থেকে খুব পড়াশুনো করে রাখতো সেরকম যে ব্যাপার খুব ছিল সেটা নয়। আবার ব্যাপারটা ছিল যে ও না খুব অল্প সময়ের মধ্যে অনেকটা পড়া একবারে করে নিতে পারতো, সেই ক্যাপাবিলিটিটা কিন্তু ওর মধ্যে ছিল। এবার যখন ওর ফাইনাল ইয়ারের এক্সাম একদম সামনে চলে এসেছে তো ও না বুঝতে পারছে যে ওর প্রিপারেশনটা যতটা হওয়া দরকার ঠিক ততটাও করে উঠতে পারেনি। এদিকে শরীরটাও খুব একটা ভালো নেই। তো সব কিছু মিলিয়ে ওর কিন্তু সেই অর্থে যে ফাইনাল ইয়ারের পরীক্ষার যে প্রিপারেশান সেটা কিন্তু অ্যাডিকুয়েট হয়নি, ঠিকঠাক মতো নিতে পারেনি, সেটাও বুঝতে পারে। এবার অনার্সের শেষ দিনের যে পরীক্ষাটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার দিন একটা আশ্চর্য এবং খুবই অদ্ভুত রকমের একটা ঘটনা কিন্তু ঘটে, এবং সেই ঘটনাটা কিন্তু একদম এক্সাম হলে ঘটে ওর সাথে। এবার ও তো নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে চলে গেছে এবং পরীক্ষা দিতে যাওয়ার পরে ও যখন এক্সাম হলে ঢুকেছে তো হলে ঢুকেছে, এবার প্রশ্নপত্র দেয়া হয়েছে নির্দিষ্ট সময়। এবার যে মুহূর্তে ওর হাতে প্রশ্নপত্রটা আসে তো প্রশ্নপত্রটা আসার পরে ওর কিন্তু প্রশ্নপত্র দেখার পরে ও দেখছে যে ও সেভাবে প্রিপারেশন নিতে পারেনি, কিন্তু ও সিলেক্টিভ কিছু পড়া পড়ে গেছিল এবং ও এক্সপেক্ট করেছিল যে ওর ভিতর থেকেই কোশ্চেন আসবে এবং ও লিখে দেবে, ঠিকঠাকই ভাবে ও পাশ করে যাবে। এবার প্রশ্নপত্রটা যখন ও হাতে পায় তখন ও দেখছে যে ও যা যা পড়েছে যেই যেই জায়গা থেকে ও পড়ে এসেছে সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি। এবার একটা পরীক্ষার্থীর পক্ষে বুঝতেই পারছেন যে ফাইনাল ইয়ারের পরীক্ষা, তার শরীরটাও অতটা ভালো নেই, সে সেইভাবে প্রিপারেশন নিতে পারেনি সব কিছু মিলিয়ে। তো সে যদি পরীক্ষার হলে গিয়ে দেখে যে সে যেটুকু পড়ে এসেছে তার মধ্যে থেকে কোনো কোশ্চেনই আসেনি তাহলে তার মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বুঝতেই পারছেন। এবার ওর বাবা ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছে, ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছেন।
তো ওর না মানে সেই মুহূর্তে প্রশ্নপত্রটা দেখে ওর প্রচণ্ড কান্না চলে আসে, ওর খুব খারাপ লাগে যে আমি তো ভালো নম্বর পাওয়া তো দূরের কথা, মানে যা কোশ্চেন এসছে তাতে আমি পড়েও মানে যেগুলো আমি পড়ে এসেছি তার মধ্যে কিছু আসেনি, এমতাবস্থায় ভালো তো দূরের কথা আমি পাসই হয়তো করবো না। তো ভাবছি যে আমি হল থেকে বেরিয়ে আমার বাবাকে কি করে মুখ দেখাবো, মানে খুব খারাপ লাগছে, মানে একজন স্টুডেন্টের কাছে এটা সত্যিকারেরই খুবই খারাপ লাগার মতো একটা বিষয়। তো ওর ক্ষেত্রেও সেটাই হলো। তো এমতাবস্থায় ও মানে কোশ্চেন দেখে কিছু তো লিখতেও পারছে না, কপালে হাত দিয়ে চুপচাপ বসে আছে। আর এত মানে ওর খারাপ লাগছে যে ও ঘেমে যাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে একদম এক্সাম হলের ভিতরেই। বিভিন্ন রকমের কথা ওর মনে আসছে যে কি করব আমি কি করে পাশ করব, যা হয় আর কি। তো সেরকমই কিন্তু ওর চলছে। এবার ওই এক্সাম হলের ভিতরে যিনি টিচার ছিলেন, তো তিনি ওকে দেখতে পেয়েছে, তো ওকে দেখতে পেয়ে ওর সামনে এসে ওকে জিজ্ঞেস করছে ও ঠিক আছে কিনা, ওর শরীর ঠিক আছে কিনা, কেন ও লিখছে না। তো না মানে সেই টিচারকে আর কিছু বলেন বা জাস্ট মাথাটাও নিচু করেই ছিল, কারণ ও কী বলবে, ওর নিজের মনের মধ্যে তখন খুব খারাপ লাগছে। এরপরে ওর ওর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে ওই এক্সাম হলের ভিতরে। তো ও তো এক্সাম হলে ওরকম মাথা নামিয়ে কান্নাকাটি করছে, কিছু বুঝতে পারছে না কি করবে। এইবারে ছোট থেকেই রিমিকের গলায় শ্রী রঘুনাথজি, মানে ও গুরুদাদু হিসেবেই ওনাকে মানে মানেন এবং বিশ্বাস করেন। তো সেই রঘুনাথজি অর্থাৎ ওর গুরুদাদুর একটা লকেট কিন্তু ওর গলায় সবসময় থাকতো। এবার ওই গুরুদাদু সম্পর্কে ও কিন্তু ছোটবেলা থেকে অনেক কথাই শুনেছে, উনি অনেকের মুখে শুনেছে ওনার আশ্চর্য চমৎকারের কথা, ওনার অলৌকিক ক্ষমতার কথা, এবং তিনি কিভাবে মহামায়ার সিদ্ধিলাভ করেছিলেন, মায়ের সাথে উনি কথা বলতেন, উনি দেখা করতেন, মানে এরকম একজন মানে প্রচণ্ড শক্তিশালী একজন মানুষের কথা যাকে ও গুরু দাদু হিসেবে সম্মান করে, ভালোবাসে। তো তার একটা লকেট কিন্তু ওর গলায় সবসময় থাকতো। তো ওই রকম একটা সময় ওর কিন্তু সেই গুরু দাদুর কথা মনে পড়ে। তো ওর মনে হচ্ছে যে সেই গুরুদাদু যদি ওর সামনে আসতো, এবং ও শুনেছিল যে ওই গুরুদাদু নাকি অনেক মানুষকে অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও সারিয়ে তুলতো। তো ওর ওরকম একটা চরম ক্রাইসিস টাইমে ওরকম পরীক্ষার হলের মধ্যে ওর যখন এরকম মনে হচ্ছে, তো তখন ও গুরুদাদুকে স্মরণ করতে থাকে, ঠিক আছে। তো ও কী করে, সেই দিন ওই পরীক্ষার হলের মধ্যেই ওই লকেটটাও গলা থেকে বের করে দু হাতের মুঠোয় চেপে ধরে ও কপালে ঠেকিয়ে ওটা মানে কপালে ঠেকানো অবস্থায় কিছুক্ষণ কান্নাকাটি করে, মানে কিছু বুঝতে পারছে না ও কী লিখবে, কারণ ও সেরকমভাবে কিছু লেখার মতো পাচ্ছে না, কারণ ও যা যা পড়েছে সেগুলোর মধ্যে কোনো কোশ্চেন কমন আসেনি। এবার ও যখন ওই লকেটটাকে হাতের মুঠোয় কপালে ঠেকিয়ে যখন কাঁদছে, তো ঠিক কান্নাকাটি মানে ও শুরু করেছে তার কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারলো যে ও যে পরীক্ষার হলে বসে রয়েছে, আরও ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, সামনে টিচার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ও ফিল করতে লাগলো যে ওর চারপাশের পরিবেশটা হঠাৎ করেই যেন কীরকম একটা শান্ত হয়ে গেল, মানে একদম শান্ত হয়ে গেল, এবং পুরো আবহাওয়াটার মধ্যেই যেন একটা অন্য রকমের একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করলো। মানে এরকম নয় কিন্তু যে ও ভাবছে বা ও কিছুটা চোখের সামনে দেখছে যে ও পরীক্ষার হলে নেই, অন্য কোথাও আছে, সেরকম কিন্তু নয়। ও দেখছে যে ওর চারপাশটা পুরো অন্যরকম হয়ে গেছে, পুরো আমেজটার পরিবর্তন হলো, এবং মনে হলো ও মানে ফিল করতে পারে ওই পরীক্ষার হলে বসেই যে কেউ একজন যেন ওর মাথার উপরে হাতটা রাখলো, এবং সেই হাত রাখার যে একটা হাত যে উপস্থিতি ওর মাথার উপর, সেটা কিন্তু স্পষ্ট অনুভব করে, এবং ও বুঝতে পারে কেউ যেন মানে কোনো অশরীরী রূপে কেউ যেন, যার শরীর হয়তো সে মানে তার সূক্ষ্ম দেহে মনে হলো ওর যে কেউ ওর পিছনে সে দাঁড়িয়ে রয়েছে। এবং এইটা যখন ও ফিল করে তখন ওর ভিতরে না একটা অদ্ভুত রকমের প্রশান্তির সৃষ্টি হয় ওর মনের ভিতরে, যে এত মন খারাপ করছিল, ওর বাবাকে গিয়ে কি বলবে যে ও একটা প্রশ্ন কমন পায়নি, এত নিয়ে যে এত কিছু বিষয় যে চিন্তা ভাবনা করছিল, এত কষ্ট পাচ্ছিল, পুরো জিনিসটা থেকে ওর মনে হলো যেন একটু রিলিফ পেল, ওর মনটাও খুব শান্ত হয়ে গেল। এবং ওই শান্ত মন নিয়ে ও যখন প্রশ্নপত্রটা আবার কিছুক্ষণ পরে যখন খোলে, এবং খোলার পরে ও যেটা দেখলো সেটা দেখে ও নিজেই কিন্তু প্রচণ্ড রকমভাবে অদ্ভুত হয়ে গেল, মানে পুরো চমকে গেল, একটা অদ্ভুত ঘটনা ওর সাথে ঘটলো। ও যখন প্রশ্নপত্রটা আবার দ্বিতীয়বারের জন্য খুললো, মানে প্রথমবার তো খুলে ভালো করে দেখে নিয়েছিল, দেখে যখন দেখেছিল যে ওর প্রশ্ন কোনো কমন পড়েনি, কিন্তু এরপরে যখন ওরকম যখন ওর মনটা একটু শান্ত হয়ে গেল, মনে হলো যেন মাথায় কেউ হাত রাখলো, কেউ ওর পিছনে এসে দাঁড়ালো, তারপরে যখন ও প্রশ্নপত্রটা খুললো, ও দেখছে যে ওই প্রশ্নপত্রের মধ্যে এমন অনেক প্রশ্নই এসেছে যেটার উত্তর কিন্তু ও জানে, এবং সেটা ও খুব ভালোভাবেই কিন্তু লিখে আসতে পারবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে ও
যেগুলো পড়ে এসেছে, যেগুলো জানা, তার মধ্যে থেকেও যে অনেক প্রশ্ন এসেছে সেগুলোর উত্তরও লিখতে পারবে, সেটা কিন্তু ও আগের বার যখন প্রশ্নপত্রটা দেখেছিল তখন কিন্তু ওর একটাও চোখে পড়েনি। এবং এইটা কিন্তু সত্যি খুব অদ্ভুত বিষয়। এবং ও যখন মানে এটা দেখে অনেকখানি চমকে যায় যে কী হলো, আমি যখন এর আগের বার প্রশ্নপত্রটা দেখলাম তখন তো আমি সেরকম কোনো কমন প্রশ্ন দেখলাম না, অথচ আমি এখন যখন দেখছি ওর মনটাও খুব শান্ত হয়ে গেছে। ও দেখছে হ্যাঁ এরকম অনেক প্রশ্নই আছে, কিছু প্রশ্ন হয়তো উত্তর জানে না, সেটা হয়তো লিখতে পারবে না, কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তরও জানা। এবং এটা যখন ও বুঝতে পারে যে হ্যাঁ ও ভালোভাবেই পরীক্ষাটা দিতে পারবে, ও ভালোভাবেই পাশ করতে পারবে, তখন কিন্তু সত্যি ওর মনটা একদম আনন্দে ভরে যায় এবং ও তারপরে লেখা শুরু করে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ও ভাবে যে যেখানে ও ভাবছিল যে ও পাশ করবে হয়তো করতে পারবে না, কিন্তু সেই জায়গা থেকে ওর পরীক্ষাও ভালো হয়। কিন্তু তারপরে ও একটা বিষয় ভেবে খুবই অদ্ভুত ওর লাগে যে ও যখন প্রথমবার প্রশ্নপত্রটা ওই এক্সাম সেন্টারে গিয়ে ও হলে গিয়ে যখন প্রশ্নপত্রটা খোলে, তখন কিন্তু পুরো প্রশ্নপত্রটাই প্রথমবার খুলেই বেশ কয়েকবার পড়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় তখন কিন্তু একটা প্রশ্ন ওর কমন আছে সেটা কিন্তু ও দেখেনি, এবং এটা কিন্তু সত্যিই ওর সাথে ঘটনাটা কিন্তু ঘটেছিল। বাট ও জানে না যে কি করে এটা হলো, কিন্তু পরেও বুঝতে পারে যে ওই যে ও গুরুদাদুকে স্মরণ করছিল, যে গুরুদাদুকেও এত মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে, তার অস্তিত্বকে সবসময় অনুভব করার চেষ্টা করে, সেই গুরুদাদুই হয়তো কোনো চমৎকার করেছিলেন। এবং ওর মনের মাথার মধ্যে সেই যে একটা শান্তি, একটা প্রশান্তির ভাব, এবং ওর যেন মনে হচ্ছে যে চারপাশের পুরো আবহাওয়াটাই পরিবর্তন হয়ে গেল, হয়তো উনিই সূক্ষ্ম দেহে এসে ওকে আশীর্বাদ করে গেছে, সেটাও কিন্তু বিশ্বাস করে। এবং এই উপলব্ধি কিন্তু জীবনে একবার দুবার নয়, এর আগেও কিন্তু বহুবার এই রিমিক মল্লিক যিনি ঘটনাটা পাঠিয়েছে, সে কিন্তু এর আগেও বহুবার সেই গুরুদাদুর আশীর্বাদ বা তাকে যে উপলব্ধি করা, সেটা কিন্তু আগেও ওর জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো এর সাথে ও সেই গুরুদাদুর একটা খুব সুন্দর একটা ছবি দিয়েছে, আমি স্ক্রিনে এখন এই ছবিটা রাখছি, তো আপনারা দেখে নিন। আমার তো খুব ভালো লেগেছে এই গুরুদাদুর ছবি দেখে, আমার খুব ভালো লেগেছে। এই গুরুদাদুকে আমিও আমার প্রণাম জানাই, আপনারাও দেখুন। এবং এটার পরে আমরা চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়। তো আমি স্ক্রিনে এখন সেই গুরুদাদুর ছবিটা রাখছি, আপনারা দেখে নিন। এখন আমি আপনাদেরকে বলবো আজকের দ্বিতীয় ঘটনা। আজকের এই দ্বিতীয় ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি হলেন কমলা ঘোষ। তিনি হাওড়ার শালকিয়া থেকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। উনি ইমেলটা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো উনি বলেছেন যে ওনাদের বাড়িতে মা মনসার পুজো খুব বড় করে হতো। ওনাদের বাড়িতে মেইনলি দুটো পুজো বড় করে হতো, একটা হচ্ছে মা লক্ষ্মীর পুজো আর একটা হচ্ছে এই মা মনসা দেবীর পুজো। তো এই মা লক্ষ্মী বা মা মনসার যে পুজো হতো, তো সেই পুজো বেশ বড় করে হতো, ভোগ রাগ হতো। তো প্রচুর মানুষ সেখানে ওদের বাড়িতে আসতেন, তারপরে বড় বড় মালসায় করে মানুষকে ভোগ দেয়া হতো, এরকম কিন্তু ছিল ওনাদের বাড়িতে আর কি। মানে পুজো দুটোকে এইভাবেই সেলিব্রেট করা হতো। তো একদিন ওনার শাশুড়ি মা বললেন যে ওনাদের বাড়িতে যে প্রত্যেক বছর যে মা মনসার পুজো হতো, তো বড় ঠাকুর এনে পুজো হতো, মাটির যেরকম মাটির যে প্রতিমা, তো সেই প্রতিমা রেখে দেওয়া হতো। তো তারপরে আবার সেই এক বছর ওই প্রতিমা নিত্য পুজো হতো, এবং তারপরে আবার পরের বছরে পুজোর সময় আবার নতুন করে ঠাকুর এনে পুজো হতো। তো ওনার শাশুড়িমা একদিন বললেন যে যেহেতু ওনাদের ঘরে লিমিটেড জায়গা, তো এভাবে বড় ঠাকুর রাখার ক্ষেত্রেও কিছু অসুবিধে হয়তো ওনাদের হচ্ছিল। তো ওনার শাশুড়িমা সেই সব চিন্তা করে বলেন যে ঠাকুর ঘরে মানে ওই এক বছর রাখার দরকারই, পুজো হয়ে গেলে মা গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিতে। ওনাদের বাড়িটা দোতলা বাড়ি ছিল, কিন্তু নিচের তলায় ওনার দেওর তার পরিবারকে নিয়ে থাকতেন, আর ওনারা দোতলায় থাকতেন। এবং সেখানে দুটো ঘর ছিল, তারপর একটা ডাইনিং, যেরকম বাথরুম কিচেন যেরকম থাকে সেরকমই ছিল। তো একটা ঘরে ওনার শাশুড়ি আর ওনার ছেলে সে থাকতো, আর ওর একটা ঘরে ওনারা দুজন থাকতেন। আর যে ঘরে ওনার ছেলে আর ওনার শাশুড়ি থাকতো সেই ঘরেই কিন্তু ঠাকুর রাখা ছিল। তো সেইখানে জায়গার একটু সমস্যার কারণে ওনার শাশুড়ি মা বলেন যে পরের বার মানে পুজো করে ঠাকুরকে গঙ্গা ভাসিয়ে দিয়ে আসার কথা। তো ওই বছর ঠিক হয় যে মা মনসা পুজো করার পরে আগের বছরের ঠাকুর আর এই বছরের ঠাকুর, যে দুটো যে ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই দুটো মূর্তিকেই একই সাথে গঙ্গায় বিসর্জন দিয়ে আসা হবে।
এবার পুজোর পর দুটো মূর্তি একই দিনে দিয়ে আসা হবে এটা যেমন ঠিক হলো, তো তারপরে ওনারা যে কোনো দিন তো আর ঠাকুর এভাবে বিসর্জন দেওয়া যায় না, তো তার জন্য একটা ভালো দিন দেখেই সেই কাজটা করতে হয়, তো সেরকম দিন একটা দেখে দেয়া হবে, মানে মা গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসা হবে এরকমই ঠিক হলো। তো এমতাবস্থায় যেটা হলো সেটা হচ্ছে একদিন হঠাৎ করেই ওনার যিনি হাজবেন্ড ছিলেন খুব কাশি শুরু হয়, মানে হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, হঠাৎ করে ওনার খুব কাশি হচ্ছিল। এবার যেহেতু ওনার খুব কাশি পাচ্ছিল বারবার, তো সেই জন্য উনি বারবারই কিন্তু বাইরে যাতায়াত করছিলেন, একটু যাতে রিলিফ হয়, একটু ঘর বাইরে উনি এরকম করছিলেন। তো হঠাৎ করেই ইনি এই দিদি যখন আর কি লাইট জ্বালায় উঠে, যে বারবার ওনার হাজবেন্ড কাশি হচ্ছে বাইরে যাচ্ছে আবার ঘরে যাচ্ছে এরকম করে যখন উনি লাইট জ্বালান, তো উনি লাইট জ্বালিয়ে দেখেন যে বারান্দায় একটা সাপ তার পাশ দিয়ে বারে বারে যাতায়াত করছে, মানে একটা সাপকে হঠাৎ করে উনি দেখেন ওইখানে ওই বারান্দার ওই জায়গায় সাপ, হঠাৎ করে সাপ আসার কোনো কারণ নেই, তো উনি দেখেন যে একটা সাপ ওরকম করে বারবার যাওয়া আসা করছে। তো উনি দেখে প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যান, তো উনি চিৎকার করে ওঠেন, ওনার শাশুড়িও ঘুম থেকে উঠে চলে আসে। তো ওনার শাশুড়ি এসে উনিও দেখে খুব অবাক হয়ে গেছে। এবার ওনার শাশুড়ি না তখন সাপটাকে মারতে আর কি উদ্যত হন, যে সাপটাকে মারবে। তো উনি কিন্তু তখন ওনার শাশুড়ি মাকে বলেন যে সাপটাকে মেরো না, মারার কোনো দরকার নেই, এমনি তাড়িয়ে দিলেই হবে। তো যাই হোক, তো ওই যে সাপটা ছিল, তো সেই সাপটাও হঠাৎ করে ঢুকে পড়েছে, তো সাপটাও এদিক ওদিক বারবার করছে, এবং সাপটা এদিক ওদিক করতে করতে ওই যেখানে মা মনসার ওই যে মূর্তিটা রাখা ছিল, তো সেই মূর্তির কাছে সাপটা চলে আসে। এবার ওনার শাশুড়ি মাও তো খুব ঘাবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন যে সাপটা যদি এবার ঘর থেকে না বেরোয় কী হবে, কাউকে যদি কেটে দেয়। তো ওনার শাশুড়ি মা কী করেছে, সাপটার মাথার উপরে কিছু একটা দিয়ে বাড়ি মারে, এবং যথারীতি কিন্তু সাপটা ওখানেই মরে যায়। এবার সাপটাই মরে যাওয়ার পরে উনি কী করেন, ওটাকে বাইরে ফেলে দিয়ে আসেন। এবারে ঘটনাটা কিন্তু একটা অন্য মোড় নেয়। সাপ একটা ঘরে ঢুকলো হঠাৎ করে, সবাই ভয় পেয়ে গেল, ওনার শাশুড়ি মা ওটাকে মেরে বাইরে ফেলে এলেন, সাপটার মাথার কাছে একটা কিছু বস্তু দিয়ে আঘাত করে। তো এই ব্যাপারটার কিছুদিন পরে হঠাৎ করেই একদিন কোনোখানে কিছু নেই, ওনার ছেলের খুব মাথায় ব্যথা শুরু হয়, এবং সেই মানে এতটাই ওনার মানে ছেলের মাথায় ব্যথা হঠাৎ করেই শুরু হয় যে সে ছেলে বমি করতে থাকে। এবার তারপরে একজন প্রথমে তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেই ডাক্তার ওনাকে মানে ওনার ছেলেকে দেখে বলেছে সিটি স্ক্যান করতে, তো সিটি স্ক্যানও করা হয়, কিন্তু করে কিন্তু সেখানে বিশেষ কিছুই পাওয়া যায় না, কিছু দু একটা নর্মাল ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাই হোক, তো সেই ওষুধ দেওয়াতে কিছুই সেরকম লাভ হয় না, তো তারপরে ঠিক হলো যে ওনার ছেলেকে একটা অন্য বড় হসপিটাল পিজিতে, তো সেখানে নিয়ে যাওয়া হবে। তো সেখানেও বিভিন্ন ধরনের টেস্ট ফেস্ট করা হয়, কিন্তু সেই টেস্টে কিন্তু কোনো রকম কোনো কিছু খারাপ কিছুই আসে না, মানে সব কিছুই নর্মাল, কিন্তু ওই ডাক্তার বলে যে একটা মাইগ্রেনের সমস্যা আছে, এবং সেই জন্যই মানে ওনার ছেলের মাঝে মধ্যে মাথায় ব্যথা হচ্ছে। যাই হোক, তো সেখান থেকে ওষুধপত্র দেয়া হলো, কিন্তু সেই ওষুধ পেয়েও যে খুব যে বিশাল কাজ হয়েছিল তাও কিন্তু নয়। তো মাসের পর মাস করে করে ১.৫ বছর ওই ডাক্তারের কাছে যাওয়া আসা এসব করতে থাকে, কিন্তু তাতেও যে খুব বিশাল লাভ হচ্ছে তা কিন্তু নয়, মাঝে মধ্যেই ওরকম প্রচণ্ড মাইগ্রেনের জন্য পেন শুরু হয়েছে। এইবারে এই বাড়িতে তাদের মানে ওনার আর কি এই কমলাদির ছেলের এরকম মাথায় ব্যথা হচ্ছে মাঝে মধ্যেই মাইগ্রেনের, এই সমস্ত কিছু দেখেই না ওনার শাশুড়ির মায়েরই একদিন মনে হয় যে হয়তো ওইভাবে সাপটাকে মারাটা ঠিক হয়নি, কারণ সাপটাকে উনি ওরকম মাথায় কিছু একটা ভারী বস্তু দিয়ে আঘাত করেছিল, তো ওনার হঠাৎ করেই মনে হয় যে হয়তো এটা করাটা ঠিক হয়নি, সেটার জন্যই হয়তো আজকে পরিবারে তাদের ছেলের এরকম কষ্ট হচ্ছে। তো এই সমস্ত কিছু চিন্তা করে তারা একটা পুরোহিতের কাছে যায়, ঠিক আছে, এবং সেই পুরোহিতের সাথে যখন কথা বলে, তো তখন উনি বললেন সাপটাকে কিন্তু আপনাদের মারাটা ঠিক হয়নি। পুরোহিত সেই একই কথা বলে, এবং তিনি তারপরে বলেন যে ঠিক আছে, দেখুন যা হয়েছে হয়েছে, তো আপনারা মা মনসার কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে, কারণ আপনারা যে কাজটা করেছিলেন সেই কাজটা যে করেছে আর কি সে কিন্তু একেবারেই ঠিক কাজ করেনি, এবং আপনাদের ক্ষমা চাইতে হবে, এবং মা যদি আশীর্বাদ করেন নিশ্চয়ই আপনাদের ছেলেও হয়তো সুস্থ হয়ে যাবে, আপনাদের যে পাপটা লেগেছে সেটাও হয়তো ঠিক হয়ে যাবে। তো পুরোহিত মশাইয়ের এই কথা শুনে ওনারা ভাবলেন যে সত্যি তো, এটা তো যা করার হয়ে গেছে, তো ওনারা প্রচণ্ড আর কি মূর্ছিত হয়ে পড়লেন। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন আর কি কমলাদি, তো উনি যেটা লিখেছেন যে উনি মা হিসেবে একেবারে আকুল হয়ে মাকে ডাকতে থাকেন, এবং মায়ের কাছে প্রচণ্ড রকমভাবে উনি মানে কাতর আকুতি জানাতে থাকেন যাতে তার ছেলে ঠিক হয়ে যায়।
তো এমন সময় উনি একদিন রাতে একটা স্বপ্ন দেখেন। তো স্বপ্নে উনি দেখেন যে উনি বিপত্তারিণী মায়ের ব্রত করছেন। এবার এই মা বিপত্তারিণীর যে ব্রতটা হয়, যেটা ওই রথের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে হয়, তো সেই পুজোটা কিন্তু এই কমলাদির বাড়িতে এর আগে কখনোই হয়নি। মানে এই পুজো, বিপত্তারিণী মায়ের পুজো করার কোনো চল কিন্তু ওনাদের বাড়িতে ছিল না, অ্যাট অল ছিল না। তো উনি স্বপ্নে দেখছেন যে উনি মা বিপত্তারিণীর পুজো করছেন। যাই হোক, তো উনি এর আগেও কখনো বাড়িতে মা বিপত্তারিণীর কোনো পুজো করেননি। তো এবার এই পুজোর কথা যখন উনি ওনার শাশুড়ি মাকে বললেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি আমি মা বিপত্তারিণীর পুজো করছি, তো তখন ওনার শাশুড়ি মা বললেন যে ঠিক আছে, তুমি তাহলে মা বিপত্তারিণীর পুজোটা করো। এবার এই ব্রত রেখে মায়ের যে পুজো উনি করছিলেন মা বিপত্তারিণীর, তো এই পুজো করতে করতে হঠাৎ উনি মানে সঙ্গে সঙ্গে আর কি পুজো করতে করতেই মানে উনি পুজোর মধ্যে বিভোর হয়েছিলেন। তো সেই সময় ওনার মনে হলো যে ওই মা বিপত্তারিণীর যে উনি পুজো করছেন সেই মায়ের ছবির মধ্যে ওনার মনে হলো যেন উনি মা মনসাকে দেখলেন। এটা ওনার জাস্ট মনে হলো। এবার ওনার এই বিষয়টা দেখার পরে চোখের সামনে যখন একটা ফ্ল্যাশ ওনার এরকম এলো, উনি যখন বুঝতে পারলেন ওনার একটা মনে হলো এরকম, তো উনি সেই কথাটা কিন্তু ওনার শাশুড়ি মাকে বললেন। তো তখন ওনার শাশুড়ি মা বললেন যে নিশ্চয়ই তাহলে মা মানে খুশি হয়েছেন, বা মা নিশ্চয়ই তাহলে মুখ তুলে চেয়েছেন, মা হয়তো এই যে দোষটা হয়ে গেছে সেটা হয়তো মা ক্ষমা করে দিয়েছেন। তো সত্যি সত্যিই কিন্তু এরপরে হঠাৎ করেই ওনারা একজন হোমিওপ্যাথি ডাক্তারের সন্ধান পান। ঠিক আছে, মানে ওই 1.5 বছর ধরে ওনারা ডাক্তার বাড়ি করেছেন ওনার ছেলের জন্য। তো তারপরে ওনারা একটা হঠাৎ করে হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পান এবং সেখানে গিয়ে উনি মানে ওনার ছেলেকে নিয়ে যান এবং দেখায়, এবং খুব অদ্ভুতভাবে সেই হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ খেয়ে ওনার ছেলের মাথা ব্যথা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। মানে উনি যেটা লিখেছেন যে যখন প্রথম ওনার ছেলের মাথা ব্যথাটা শুরু হয় তখন ওনার ছেলে ক্লাস 5-এ পড়তো। তো তারপরে এখন বর্তমানে ওনার ছেলে ল নিয়ে পড়াশুনো করছে এবং এখন কিন্তু ওনার ছেলের এই সমস্যা থেকে পুরোটাই উদ্ধার হয়ে গেছে। উনি যথেষ্ট ভালো আছে ওনার ছেলে, এবং পুরোটাই হয়েছে কিন্তু এই মা বিপত্তারিণীর ব্রত করে, এবং মা বিপত্তারিণীর মধ্য দিয়ে মা মনসাও ওনাকে আশীর্বাদ করেছেন এবং ওনারা কিন্তু পুরোপুরি ভালো হয়ে গেছে ওনার ছেলে। তো এটাই ঘটনা ছিল। তো এরপরে ওনার দেওরের যে ছেলে ছিল, যে বড় ছেলে, সে একবার মানে বাইক নিয়ে তার একটা দুর্ঘটনা ঘটে এবং সেখানেও কিন্তু ওই মা বিপত্তারিণী পুজোর যে ধাগা যে হাতে পরার যে রীতি রয়েছে সেই ধাগার জন্য সেও কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু সে রক্ষা পায়। যাই হোক, তো এরপরে মানে ওনার যে শাশুড়ি মা ছিলেন ওনাদের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর ওনারা পেতলের ঠাকুর নিয়ে এসে প্রতিষ্ঠা করেন, এবং উনি আজ 3 মাস হয়েছে ওনার শাশুড়ি মা মারা গেছে যেটা উনি লিখেছেন। আর মনসা মায়ের একটা রূপোর সাপ উনি সিংহাসনে রেখে রোজ কিন্তু পুজো করেন। তো খুব সুন্দর একটা ওনার সিংহাসনের একটা ঠাকুরের ছবি উনি পাঠিয়েছেন। তো আমি এখন স্ক্রিনে রাখছি, আপনারা সেই ছবিটা দেখুন। আমার তো ভীষণই ভালো লেগেছে, আপনারাও দেখুন, আপনাদেরও হয়তো খুব ভালো লাগবে। এবং এরপরে আমি চলে যাব আজকে তৃতীয় ঘটনায়। আমি এখন স্ক্রিনে ছবিটা রাখছি, আপনারা দেখে নিন। আজকের যে তৃতীয় ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। আর তার থেকেও বড় কথা হলো, এই যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো, সঙ্গীতা যেটা কলকাতা থেকে শেয়ার করেছে, সেই ঘটনাটা কিন্তু আপনার আমার যে কারোর সাথে কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, এবং এত কমন গ্রাউন্ড এটা, আপনারা ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে ঘটনা সম্পর্কিত বলে নিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো সঙ্গীতা, ওর বাড়ি হচ্ছে হুগলি জেলায়। তো ও যেহেতু এখানে একটা কোম্পানিতে চাকরি করে, তো সেই জন্য ওর যাতায়াতে অনেকটাই সময়, যখন ও হুগলি থেকে যাতায়াত করে ওর অনেকটা সময় চলে যেত। এবার যেহেতু বিভিন্ন শিফটে ওকে কাজটা করতে হয়, তো সেই জন্য বারবার যাতায়াত করা অনেকটা সময় ধরে সেটা ওর কাছে খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছিল। তো সেই জন্য
ওর দুটো বান্ধবী ছিল, তো সেই দুটো বান্ধবী এবং ও এরা তিনজনে মিলে একটা 1 BHK ফ্ল্যাট ভাড়া নেয়। ঠিক আছে, কলকাতাতে একদম ওদের অফিসের কাছাকাছি। তো এবারে ও যেখানে আর কি কাজ করতো, তো সেখানে মাঝে মধ্যে ওর দুটো অফিস ছিল, তো মাঝে মধ্যে ওকে অন্য একটা অফিসেও যেতে হতো। সেই অফিসটা খুব বেশি দূরে নয়, ওর অফিস থেকে একটা অটো করে যাওয়া যেত। এবারে যেহেতু সোম থেকে শুক্রবার প্রচণ্ড কাজের চাপ থাকতো এবং কখনো কখনো ওকে স্যাটারডে সানডেও কিছু সময় কাজ করতে হতো, তো ওদের বন্ধুদের মধ্যে না এই বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট করা হতো, মানে ওইটুকুই ওদের আর কি সেলিব্রেশন বলা যেতে পারে, কারণ প্রথম প্রথম চাকরিতে ঢুকেছে, প্রচুর কাজের চাপ। তো সঙ্গীতা যেটা লিখেছে যে যে সময় ওর সাথে এই ঘটনাটা ঘটে ঠিক তার আগের যে উইকেন্ডটা ছিল স্যাটারডে সানডে, তো সেই আগের উইকেন্ডে স্যাটারডে সানডেও কিন্তু ওর ভালো চাপ ছিল, কাজের একটা ডেলিভারি ছিল, তো সেই জন্য আগে স্যাটারডে সানডে ও মানে সেভাবে বাইরে বেরোতে পারেনি। এবার ওদেরই বান্ধবীদের মধ্যে একজনের মানে তার পরের পরের উইকে বার্থডে ছিল। এবার যেহেতু বন্ধুরা মিলে একটা বার্থডে সেলিব্রেট করছে, তো ওই বান্ধবীটা ঠিক করে যে যারা যারা ওর বার্থডেতে আসবে তারা প্রত্যেকেই একটা মানে ইয়েলো কালারের ড্রেস পরে আসবে, মানে ইয়েলো থিমের একটা পার্টি দেয়, যে সবাই যারা ওখানে বার্থডে পার্টিতে নিমন্ত্রিত থাকবে তারা যেন সবাই ইয়েলো কালারের ড্রেস পরে আসে। এবার সঙ্গীতার ব্যাপার হচ্ছে যে ও না মানে ইয়েলো কালারটা খুব একটাও পছন্দ করতো না, ফলে ওর কাছে ইয়েলো কালারের কোনো ড্রেসই ছিল না। এবার আগের সপ্তাহে ও প্রচণ্ড কাজে বিজি ছিল। এবার ঘটনা যেটা ঘটে যে বার্থডেটা এবার চলে আসছে, কিন্তু ওর না কিছু কেনা হয়নি, মানে ইয়েলো কালারের যে কোনো ড্রেস কিনবে সেটা কেনা হয়নি। আর ওদের যার যা বার্থডে যেরকম পড়তো সেলিব্রেশনটা সবসময় ওরা উইকেন্ডে করতো, যেহেতু সবার ছুটি আছে, সবার টাইমে হবে, তো সেরকমই ওদের যেটা হলো যে স্যাটারডে ওরা একটা পার্টি দিয়েছে, যে বান্ধবীর আর কি বার্থডে ছিল সে স্যাটারডে পার্টিটা থ্রো করেছে। এবারে ঘটনা হচ্ছে যে ও যখন মানে প্রত্যেক দিনই ও ভাবছে যে অফিস থেকে 10 মিনিট 15 মিনিট আগে বেরোবে, কি আধা ঘন্টা 1 ঘন্টা আগে বেরিয়ে ও কিছু একটা ড্রেস ফ্রেস কিনবে, কিন্তু ওই যে কাজের চাপে এমনভাবেই ও প্রত্যেক দিন করে ফেঁসে যাচ্ছে যে ওর পক্ষে কিছু কেনা হচ্ছে না। এবার ও যে বাকি যে দুই বান্ধবীর সাথে যে রুমে থাকতো, মানে যে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকতো, তো ওরা ওকে বলছে যে কি রে তুই কিছু কিনছিস না কেন। এবার ওর বান্ধবীরা বলছে যে দেখ শুক্রবার তো আজকে হয়ে গেল, তুই কিন্তু আজকে কিনিস। তো ও বলছে আজকে তো আমাকে বেরোতেই হবে, আজকে আমি যাই হোক আমি 1 ঘন্টা আগে হলেও অফিস থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি একেবারে কিনে ঘরে ঢুকবো। এবার ড্রেস কিনবে, তো সেটা তো আর অন্য কেউ গিয়ে তার ওর মাপের ড্রেস কিনে আনতে পারবে না, তো ওকেই যেতে হবে। এবার যেটাও প্ল্যান করেছিল যে 1 ঘন্টা আগে অফিস থেকে বেরোবে, সেটা কিন্তু ওর মানে খুব একটা সাকসেসফুল হয় না, কাজে একটা ফেঁসে যায়, এবং লাস্ট মোমেন্টে যে কাজটাও ফেঁসে যায়, তো তার জন্য কিন্তু ওর মোটামুটি যেটা ভেবেছিল 1 ঘন্টা আগে বেরোবে সেটা অ্যাকচুয়ালি 10 মিনিট আগেও মাত্র বেরোতে পারে, মানে ওর নর্মাল যে টাইমে ছুটি তার 10 মিনিট আগেও আলটিমেটলি ছুটি পায়। এবারে ও তো ভাবছে যে না এবার তো মানে যাই হোক তো আমাকে যেতে হবে, তো সামনে একটা শপিং মল পড়ে, তো ও ভাবলো যে এই শপিং মলটাতেই আমি ঢুকে যাই। তোর যে দুজন যে রুমমেট ছিল তো তাদেরকেও ফোন করে বললো যে দেখ আমি এই সবে বেরোলাম অফিস থেকে, ওরা আর কি সেম কোম্পানিতেই কাজ করতো কিন্তু ওরা অন্য অফিসটায় বসতো, যেটা মাঝে মধ্যে ওদের তো সেই অফিসটায় বসতো, আর ওরা আগে আগে চলে এসেছিল। তো ফোন করে বললো যে আমার একটু ফিরতে দেরি হবে, তো বললো যে তোরা আমি আজকে কোথাও মানে ওরা আর কি রান্না বাড়ি করে খেত, তো তিনজনে মিলেই নিজেরা নিজেরা হাতে হাতে করে করতো। তো বললো দেখ আমি তো আজকে তোদেরকে হেল্প করতে পারবো না, তো তোরা ডিনারটা করে নে, আর আমার ডিনারটা তোরা টেবিলে ঢাকা দিয়ে রাখিস, আমি এসে খেয়ে নেব। আর বললো যে আমি এই জাস্ট বেরিয়েছি, আমি আমার হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে, মোটামুটি একটা কিছু পছন্দ হলে আমি নিয়ে নেব। তো ওর মনে মনে যে প্ল্যানটা ছিল সঙ্গীতা, যে ও যেহেতু ইয়েলো কালার খুব একটা পরে না, তো ভাবলো যে ঠিক আছে থিম পার্টির জন্য আর মানে দামি ড্রেস আর কি কিনবো, মোটামুটি একটা কিনবো, কারণ হয়তো আমি ওই ড্রেসটা সেরকমভাবে আর বেশি পরবও না, তো ভাবলো যে একটা কিছু কিনে জাস্ট চলে যাব। অত মানে ভালো আর কি খুব মন দিয়ে যে খুব পছন্দ করে কিনবে সেরকম কোনো ব্যাপার ছিল না। এবার সেদিনকে ওই ওদের অফিসের সামনাসামনি একদম কাছাকাছি যে মলটা ছিল, তো সেই মলের কাছে ওর একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তো পুরনো বন্ধুটার সাথে দেখা হয়েছে, মোটামুটি গল্প আড্ডা করছে।
এবার অনেক দিন পরেও সেই বান্ধবীটার সাথে দেখা হয়েছে, কিছু বলতেও পারছে না, আবার ওদিকেও তারাও রয়েছে। তো বন্ধুটার সাথে ওর বন্ধুটা বলে যে চল একটা কোথাও খাওয়া দাওয়া করি। তো তখন বললো না রে, আজকে তো হবে না, আজকে আমার একটু তাড়া আছে। তো তখন ওর বান্ধবীটা বলছে যে ঠিক আছে, তাহলে সামনের দিকে একটা মানে ওই রাস্তার আশেপাশে যে চায়ের যে অস্থায়ী কিছু দোকান হয় না, তো বলছে যে ঠিক আছে চল চাটা তো খাবি অ্যাটলিস্ট। তো আশেপাশে মানে ওই চায়ের দোকানটা ছিল আর পাশে কিছু রেস্তোরাঁ ছিল। তো তখন সঙ্গীতা ভাবলো যে ও আমাকে রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়ানোর কথা বলছিল, তো আমি তো সেটা ডিনাই করলাম। তো এবার অ্যাটলিস্ট চাটাও বলছে, অ্যাটলিস্ট আমার চাটা তো খাওয়া উচিত, ওর সাথে এত পুরনো বন্ধুদের দেখা হয়ে গেছে রাস্তায়। তো ওইখানটায় গিয়ে মানে মেন যে আর কি যে শপিং মলটা, তার যে রাস্তাটা, সেই রাস্তা থেকে একটু গিয়ে একটা পরে একটা গলির ভিতরে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, মানে গলি মানে ঠিক গলি নয়, মানে অপেক্ষাকৃত ছোট একটা রাস্তা। তো সেই রাস্তার মানে দুপাশে একটা দুটো হয়তো মোমোর দোকান আছে আর ওই একটা দুটো চায়ের দোকান, দ্যাটস ইট। আর জায়গাটা কিন্তু খুব একটা যে মানে প্রচুর লোকজন আছে সেরকম নয়, যেহেতু মানে ওখান থেকে কিছুটা দূরে যেহেতু এই মলটা, তো ওখানে কিছু টোটো ছিল, ঠিক আছে। তো ওইখানটায় ও দাঁড়িয়ে ওরা একটুখানি চা খায়, এবং চা খাওয়ার পরে যে জায়গাটা ছিল ওই জায়গাটা না রাস্তা থেকে একটু নিচুতে, মানে মেন রাস্তা থেকে একটু নিচুতে। এবার দুই বান্ধবীতে একটু গল্প আড্ডা করে, এবং গল্প আড্ডা করার পরে বেরিয়ে আসে ও। এবার বেরিয়ে আসতে গিয়ে ও না একটা পায়ে হোঁচট খায়। এবার রাস্তাটায় ওই জায়গাটা একটুখানি রাস্তাটা খানাখন্দ ছিল, তো সেখানেও একটা হোঁচট খায়। তো যাই হোক ও নিজেকে সামলে ঠামলে নেয়। তো ওর তখন তো ওর মনে খুব তাড়া, কারণ ও খুব তাড়াহুড়ো করছে যে এবার ওকে যেতে হবে, ড্রেসটা নিতে হবে, নিয়ে আবার ওকে রুমে ফিরতে হবে। যাই হোক তুই বান্ধবীটাকে ও বলে যে ঠিক আছে চল একদিন আমরা সবাই মিলে আবার মিট করব, তো আজকে আসি, আমার না যেহেতু তাড়া আছে। তো বান্ধবীটা বলেছে ঠিক আছে তুই তাহলে চলে যা। এবারে যেটা হলো, ও ওখান থেকে তাড়াহুড়ো করে ওখান মানে শপিং মলটায় আসে। এবার শপিং মলটায় যখন আসে তখন কিন্তু মোটামুটি ওই 9টা নাগাদ বাজে, মল একটু হলেও ফাঁকা হয়ে গেছে। এবারে ও ওর পছন্দের একটা ব্র্যান্ডের মানে যে এরকম ডিপার্টমেন্টাল যে স্টোর ছিল, তো সেখানে ও ঢুকে একটা দুটো হলুদ ড্রেস দেখে। এবার যাই হোক আমরা যতই ভাবি যে আমরা ড্রেস যা হোক একটা কিনে নেবো, কিন্তু যখন আমরা ড্রেসের দোকানে যাই বা দেখতে থাকি তখন আমরা অবশ্যই চেষ্টা করি নিজেদের পছন্দেরই একটা ড্রেস নেওয়া, যেহেতু নিজের পয়সা দিয়ে কিনতে হবে। তো একেবারে অপছন্দের ড্রেস তো আর কেউ কিনবে না, তো ও টুকটাক টুকটাক দেখতে থাকে। এবার এরকম দেখতে দেখতে মোটামুটি 9:30 বেজে যায়। তো এবার ও ভাবছে যে বাবা 9:30 বেজে গেল। তো ওখান থেকেই ও দুটো ওরকম ইয়েলো ড্রেস যেটা ওর ভালো লাগে সেটা ও নিয়ে নেয়। এবার নিয়ে ও কী করে, ট্রায়াল রুমের দিকে যায়। এবার আপনারা সকলেই জানেন মোটামুটি কম বেশি সকলেরই শপিং মল থেকে ড্রেস কেনার অভিজ্ঞতা আছে। তো জানেন সেখানে অনেকগুলোই বেশ পরপর পরপর অনেকগুলোই ট্রায়াল রুম থাকে। তো কী করেছে, একটা ট্রায়াল রুমে ওই দুটো ড্রেস নিয়েও ঢোকে, যে যেটা মোটামুটি একটু ফিট হবে সেটাই ও কিনবে, কারণ এখন অল্টার করারও টাইম নেই, কিছু নেই। তো এই কথা চিন্তা করে ও সেদিন ও জিন্স আর টপ পরেছিল। তো মোটামুটি ওটা ওই দুটো ড্রেসও নিয়ে যায়, নিয়েও ঢোকে। এবারে ও তো দুটো ড্রেস মোটামুটি পছন্দ করে নিয়েছে। এবার প্রথমে একটা ড্রেস ও ট্রায়াল রুমে পরে ওর মোটামুটি লাগে, খুব ভালোও লাগে না আবার খুব খারাপও লাগে না। তো স্বাভাবিকভাবেই ও দেখছে যে মোটামুটি ঠিকঠাকই আছে। এবার ও ভাবলো যে অন্য যে ইয়েলো ড্রেসটা আছে সেটাও একটু পরে দেখি, মানে ও খুব তাড়াহুড়োর মধ্যে আছে যে এবার আমাকে নিয়ে অনেক রাত হয়ে গেছে, বেরোতে হবে। তো এবার ঘটনাটা যেটা ঘটলো, ও মানে যে ড্রেসটা আর কি পরেছিল, ও যে টপটা পরেছিল সেটাকে চেঞ্জ করে ও যে ট্রায়ালের জন্য যে দুটো ড্রেস নিয়ে আসে তার মধ্যে একটা ড্রেসও পরে। সেটা পরার পরে ও ভাবলো যে মোটামুটি, যে আপনারা জানেন অনেক বড় বড় আয়না থাকে, তো আয়নায় মোটামুটি ও দেখে। এবার দেখার পরে ও ভাবলো যে ঠিক আছে এবার অন্য ড্রেসটা পরে দেখা যাক। এবার যখন ও মাথা দিয়ে ড্রেসটাকে খোলার চেষ্টা করছে, ও দেখছে কোনোভাবে না ওর ড্রেসটা আটকে যাচ্ছে। এবার ও ভাবছে আমার কিসে আটকাচ্ছে, ও দেখছে যে কানের দিকেও আটকাচ্ছে না, মাথার দিকেও আটকাচ্ছে না, হাতের দিকেও আটকাচ্ছে না। মানে ও পরার সময় কিন্তু ড্রেসটা খুব সুন্দরভাবে পরেছে, কোনো প্রবলেম হয়নি, ওর প্রবলেম হওয়ার কথাও নয়। মোটামুটি ও যেরকম ডাইমেনশনের ড্রেস পরে, যে সাইজের ড্রেস পরে, সেই সাইজেরই ওই ড্রেসটাও পিক করেছিল। এবার যতই ও খোলার চেষ্টা করছে ও দেখছে ও খুলতে পারছে না ড্রেসটাকে।
এবার ও তো মহা মুশকিলে পড়লো, তো বারবার আয়নার দিকে তাকিয়ে ও দেখার চেষ্টা করছে যে কোথায় আটকাচ্ছে, কেন খুলতে পারছি না। মানে অনেক সময় হয় না যে আমরা হয়তো কোনো ড্রেস পরলাম, সেটা হয়তো খোলার সময় কানের দিকে বা কানের দুলে হোক বা চুলের দিকে হোক কখনো আটকে যায়, কিন্তু ও দেখছে যে যতই ও খোলার চেষ্টা করছে ড্রেসটা কোনোভাবেই খুলছে না, মনে হচ্ছে না কোথাও একটা আটকে আসছে। এবার ওর তো আরও মানে বিরক্ত লাগছে যে কী রে বাবা, একটা ড্রেস পরেছে, সেই ড্রেসটা আমি খুলে যে অন্য ড্রেসটা ট্রায়াল দেবো সেটা আমি দিতে পারছি না, এটা আবার কীরকম। এবার ও আর কি করবে, তো চেষ্টা করছে, এবার চেষ্টা করতে করতে না কিছুক্ষণ পর ওর হাত ব্যথা হয়ে গেছে রীতিমতো, যে বারবার চেষ্টা করছি কেন খুলতে পারছি না। যাই হোক, তো এর কিছুক্ষণ পরে ও হঠাৎ করেই মানে খুব সামান্য চেষ্টাতে, যেখানে ও এতবার চেষ্টা করছিল মানে ড্রেসটাকে খোলার, ও কিন্তু কোনোভাবে খুলতে পারছিল না, কিন্তু হঠাৎ তার কিছুক্ষণের মধ্যে মানে মিনিট 2-3 পরে ও খুব ইজিলি ড্রেসটাকে খুলে ফেলে। এবার এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু ওর না মানে একটু অবাক লাগে, ও ভাবে যে আরে কিছুতে তারা মানে একটা নিশ্চয়ই আটকাচ্ছিল, নাহলে এখন সুন্দর খুলে গেল, তখন কেন খুলছিল না, কী সমস্যা ছিল, ও তো কিছু বুঝতে পারছে না। যাই হোক, তো ও খুলে এবার অন্য ড্রেসটা পরে। এবার অন্য ড্রেসটা যখন পরেছে তো সেটা পরে ওর বেটার ফিট বলে মনে হলো, বেশি ভালো লাগলো, তো ভাবলো যে ঠিক আছে তাহলে আমি এখন যে দ্বিতীয় যে ড্রেসটা পরলাম সেই ড্রেসটাই আমি কিনবো। এবং এরপরে ও ভাবে যে ঠিক আছে আমি এবার তাহলে আমি যে টপটা পরেছি সেই মানে সেটাকে চেঞ্জ করে যেটা ও নিজে পরেছিল সেইটা পরে এবার তাড়াতাড়ি করে বিল কাউন্টারে গিয়েও বিল করে বেরিয়ে যাবে, এই ছিল ওর প্ল্যান। কিন্তু মানুষ অনেক সময় অনেক কিছু খুব স্বাভাবিকভাবে ভাবে, খুব সোজাসুজি মানুষ চিন্তা করে, কিন্তু মানুষের জীবনে না সবসময় যে সব কিছু খুব সোজাসুজিভাবে হবে, খুব স্বাভাবিকভাবে একটার পর একটা স্মুথলি হবে তা তো হয় না। ওর জীবনের ক্ষেত্রেও, সঙ্গীতার জীবনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা যে এতটা মানে ভয়ানক একটা কিছু যে ওর জীবনে ঘটতে চলেছে সেটা কিন্তু সেই সময়ও বুঝতে পারেনি। এইবারে ও যখন সেকেন্ড ড্রেসটা এবার খুলে ওর নিজে যে টপটা পরে মানে পরেছিল সেই টপটা যখন ও পরতে যাচ্ছে ও দেখছে সেম প্রবলেম হচ্ছে, কোনোভাবেই ও ড্রেসটা খুলতে পারছে না, মনে হচ্ছে কিছু একটা আটকে আটকে যাচ্ছে পিঠের দিকে। তো যথারীতি ও আবার আয়নায় দেখছে যে কোনো জায়গায় আটকাচ্ছে কিনা, তো দেখছে না কোনো জায়গায় আটকানোর কোনো জায়গাই নেই। এবারে ও না মানে বারবার খোলার চেষ্টা করছে। এবার মানে এই প্রথমবার যখন হয়েছিল তখন তাও ওর একটা মনে ডাউট ছিল যে হয়তো কোথাও আটকাচ্ছে, কোথাও হয়তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সেকেন্ড টাইমও যখন ওর এই সেম সমস্যাটা হচ্ছে তখন না ও একটুখানি বিরক্ত হয়ে যায়, কারণ রাত হয়ে যাচ্ছে, মোটামুটি মলও ফাঁকা হয়ে যাবে। এবার ও না মানে টেনে টেনে বারবার ওটাকে খোলার চেষ্টা করছে ড্রেসটাকে, কিন্তু কোনোভাবেই ও খুলতে আর পারছে না। তো ও পড়লো মহা বিপদে। তো ভাবছি যে আমি কী করবো, আমি কি ড্রেসটা পরেই তাহলে বেরিয়ে যাবো, জাস্ট মানে এই যেটা আমি ড্রেসটা পরেছি এইটার ওই ট্যাগটা কেটে নিই, তাহলে ছিঁড়ে নিই ট্যাগটাই, জাস্ট বিল করিয়ে বেরিয়ে যাব। এবার এইটা ভেবে যখন ও অন্য ড্রেসটাকে হাতে করে নিয়ে আর ওর ওর নিজের যে টপটা ছিল ওটাকে ব্যাগে ঢোকাচ্ছে, সেই মুহূর্তে জাস্ট সেই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে ট্রায়াল রুমে কিন্তু একদম মেঝে থেকে ছাদ অবধি বড় বড় আয়না থাকে। একটা মুহূর্তের জন্য মনে হলো ওর আয়নাটার কাছে যদি কোনো কিছু ছায়া পড়ে বা আয়নার উপরে যদি কোনো একটা কিছুর বড় ছায়া পড়ে, যেরকম আয়নাটা একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে যাবে, ঠিক সেরকম ওর মনে হলো। মানে একটা মুহূর্তের জন্য যখন ওর নিজের যে ড্রেসটাও পরে এসেছিল মলে সেই টপটাকে যখন ও ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, ওর একটা মুহূর্তের জন্য মনে হলো যে কিছু একটা যেন আড়াল হলো, মানে একটা আলো দিয়ে আড়াল হলো বা কিছু একটা যে আড়াল হলো সেটাও বুঝতে পারলো। এবার ও না একটুখানি চমকে গেছে, ভেবেছে হয়তো লাইটটা একটু ব্লিঙ্ক করছে বা কিছু একটা, কিন্তু দেখছে লাইটটা ঠিকঠাকই জ্বলছে, কিন্তু আয়নাটাকে কেমন একটু ডার্ক ডার্ক লাগছে। এবার ও না ব্যাপারটাকে অতটা পাত্তা দেয়নি। এবার ও যথারীতি ব্যাগের মধ্যে ঢুকিয়ে এবার ও ভাবছে যে ঠিক আছে আমি বিলটাকে ছিঁড়ে নিই, তো হাত দিয়ে ওই বিলটাকে ছেঁড়ার চেষ্টা করছে। এবার বিলটা কিন্তু মানে যে ট্যাগটা আর কি থাকে, প্রাইস ট্যাগটা, সেটা ওর হাতে ছিঁড়েও আসে। এবার ও ভাবলো যে ঠিক আছে এই ড্রেসটা পরেই চলে যাই, বেশিক্ষণ তো না, সামনেই ওর ফ্ল্যাট, তো দরজাটাকে এবার খোলার চেষ্টা করছে, মানে ও খুলছে আর কি দরজাটা খুলে, এবার ও বেরিয়ে বিল কাউন্টারে বিল করবে। এবারে অদ্ভুত রকমভাবে যে ঘটনাটা ঘটলো, মানে ভাবুন একটা মেয়ে ওরকম রাত 9:30 বেজে গেছে, ও শপিং মলে এসে শপিং মলে ও ড্রেস ট্রায়াল দিতে দিতে ওর মানে ও একাই এসছে, ও ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে, এবার দেখছে
ভাবছে যে দরজাটার লকিং মেকানিজমটা যেটা খুবই সিম্পল একটা লকিং মেকানিজম, এবং ও লক করে ঢুকেছে, ও দেখছে যে কোনোভাবেই ও দরজাটা খুলতে পারছে না। এবার না ও মানে পুরো ধৈর্যর বাঁধর ভেঙে গেছে যে কী ব্যাপার, মানে আমি ড্রেস খুলতে পারছিলাম না, এতক্ষণের চেষ্টা আমি প্রথম ড্রেসটা খুলে সেকেন্ড ড্রেসটা পরেছি, আবার সেকেন্ড ড্রেসটা আমি খুলতে পারছিলাম না, সেকেন্ড ড্রেসটা পরেই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমি ট্রায়াল রুমের দরজা খুলতে পারছি না, এটা আবার কীরকম, মানে ও নিজের উপরেই নিজে না একটু বিরক্ত মতো লাগে যে কী হচ্ছে এটা আমার সাথে আজকে। এবার ও না প্রথমে ভেবেছে যেহেতু ও খুব তাড়াহুড়ো করছিল, ও ভেবেছে ওরই হয়তো কোথাও কোনো ফল্ট আছে। তো ও ভাবছে যে ঠিক আছে বাবা, মাথা ঠান্ডা করে ভালো করে খুলি। এবার যতই ও মাথা ঠান্ডা করে খোলার চেষ্টা করছে, ও দেখছে যে ও কোনোভাবেই কিন্তু ওটা খুলতে পারছে না। ভাবুন একবার সিচুয়েশনটা, মানে একটা মেয়ে ওরকম রাতের বেলা শপিং মলে একা একা এসেছে, সে ট্রায়াল রুমে ওভাবে আটকে পড়েছে, এটা যে কতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স সেটা যার সাথে হয় সেই বোঝে, হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারছেন। এবারে ওর না মানে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার ও কী করেছে আপনারা দেখবেন যে সে কোনো শপিং মলে যেখানটা কি ট্রায়াল রুম থাকে তার আশেপাশে এক দুজন মহিলা গার্ড কিন্তু থাকে, জেনারেলি থাকে। এবার ও কী করেছে, দরজাটায় একটুখানি মানে হাত দিয়ে থাবড়া মতো দিচ্ছে যাতে বাইরে যাতে সে যাতে খুলে দেয়, কোনোভাবে হয়তো বাইরে থেকে লক করে গেছে। এবার ওরকম দাম দাম করে আওয়াজ করছে। এবার অনেক সময় কি হয় যে ও যখন ট্রায়াল দিচ্ছিল তো তখন এক দুটো ভদ্রমহিলার আওয়াজও পাচ্ছিল, তারাও হয়তো কেউ ট্রায়াল দিতে এসছে, বা যারা গার্ডে ছিল তারা হয়তো এসছে। কিন্তু অদ্ভুত বিষয়, মানে 10 মিনিট আগে অবধিও ও বাইরে আওয়াজ পাচ্ছিল, কিন্তু এখন আর কোনো আওয়াজ পাচ্ছে না। ইভেন ওর যে ট্রায়াল রুমটা ঠিক পাশে আর একটা ট্রায়াল রুম রয়েছে, সেখানেও যে কোনো মানুষ এসেছে, কোনো মহিলা এসেছে সেটাও কিছু বুঝতে পারছে না। এবার ওর না খুব ঘাবড়ে যায়, ও মানে একেবারে ধৈর্য যাকে বলে ওর মানে ড্রপ করে যায়, এবং ও খুব ভয় পেয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ফোনটা থেকে ও ভাবছে যে আমি ফোন করি। কাকে ফোন করবে না, ও ভাবলো যে প্রথম হলো যে ওর যে দু বান্ধবীর সাথে ও ফ্ল্যাটে থাকে, হলো যে ওদেরকে ফোন করি। দেখুন এখানে সঙ্গীতা যেটা বলেছে যে ও যে মলে গেছিল সেই মলটা হচ্ছে কলকাতার মধ্যেই মলটা, কোনো রিমোট জায়গায় নয়। ইভেন ও ওই মলের আগে বহুবার এসেছে, বহুবার ওই মল থেকে ও ড্রেস কিনেছে, অনেক কিছু কেনাকাটা করেছে। ওই মলে গিয়ে কখনোই ওর ফোনের কিন্তু নেটওয়ার্ক ইস্যু হয় না, কোনো দিনই হয়নি, হওয়ার কথাও নয়। তো ও দেখছে যে ওর ফোন চলছে, সবই ঠিক আছে, কিন্তু ওর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ভাবুন একবার, ওর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, এবং এটা দেখে না ও প্রচণ্ড ঘাবড়ে যায়। ও ভাবছে যে কী হলো ব্যাপারটা, আমার ফোনে নেটওয়ার্ক নেই কেন, এবং দেখছে 9:45 হয়ে গেছে তখন। এবার ও না আবার দরজাটাকে ওরকম করে খোলার চেষ্টা করছে, তো দেখছে যে দরজা খুলছে না। তো ওর না তখন একটা মুহূর্তে মনে হলো যে তাহলে কি আমি কোনো এমার্জেন্সি নাম্বার মানে কল করবো, মলে কি সবাই কি দরজা টরজা লাগিয়ে কি চলে গেছে। তারপরে ও ভাবছে যে 9:45 বাজে, এখনই তো মল বন্ধ হওয়ার কথা নয়, 10টাও পুরোপুরি বাজেনি, সাধারণত 10:30 11টায় বন্ধ হয়, এবং মলের উপরে ফুড কোর্ট রয়েছে, সেখানেও মোটামুটি লোকজন থাকে। তো ভাবছে এটা আমার সাথে কি হচ্ছে, ও না কিছু বুঝতে পারে না। এবার ও ভাবছে আমি কী করবো, আমার ফোনে নেটওয়ার্ক নেই। এবার ও এমার্জেন্সি কল করার চেষ্টা করছে, সেটাও লাগছে না। এই সময় যখন ও প্রচণ্ড পাজলড হয়ে গেছে, ঠিক রাইট অ্যাট দ্যাট মোমেন্ট ওর মনে হলো আয়নাটা দেখে যে আয়নাটা যেন মাঝে মধ্যে একটু ব্রাইট হচ্ছে, মানে আয়না মানে ওই ঘরের ভিতরে তো ট্রায়াল রুমে ভালো আলো থাকে, এবার সেই আলোগুলো যখন আয়নায় কাঁচে পড়ে তো সেই কাঁচ থেকেও সেই আলোটা রিফ্লেক্ট হয়। কিন্তু কেন জানি না ওর বারবার মনে হচ্ছিল যে আয়নাটা একবার অন্ধকার হচ্ছে একবার আলো হচ্ছে, একবার অন্ধকার হচ্ছে একবার আলো হচ্ছে, মানে একটা লাইটের কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে। এবার সেই ডিফারেন্সটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, বাট ওর মনে হচ্ছে যে লাইটের একটা ডিফারেন্স তো হচ্ছে। তো এরপরে ও যখন আয়নাটার দিকে একটুখানি তাকায়, ওর মনে হলো যে ওর ঠিক পিছন থেকে কেউ একটা, কোনো মহিলা কণ্ঠে কেউ একজন মানে একটা বিদ্রূপ করে হাসছে। এবার দেখুন ওই রকম একটা পজিশানে যদি একটা রকম হাসির আওয়াজ আসে, ও না মানে একটুখানি ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ে যাওয়াটা কিন্তু এক্ষেত্রে কোনো ভৌতিক কোনো বিষয় ভেবেও কিন্তু ঘাবড়ে যায়নি। ও ভেবেছে হাসির আওয়াজটা প্রথমে যে হয়তো দরজার বাইরে কেউ রয়েছে, এবং কেউ হয়তো ইচ্ছে করে ওর রুমের দরজাটা হয়তো বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তো ও না এই হাসির আওয়াজটা শুনে দরজাটায়
হাত দিয়ে একটুখানি থাবড়ে ও বলছে, মানে বাংলায় বলছে, হিন্দিতে বলছে, ইংলিশে বলছে যে কে আছো বাইরে, দরজাটা খুলে দাও, আমি কিন্তু তোমার হাসির আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি কিন্তু দরজাটা খুলে দাও, এরকম করে বারবার করে বলছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই দিক থেকে কিন্তু কোনো আওয়াজ আসছে না। এবার ও ভাবছে যে শপিং মলের ভিতরে ঢুকে এইরকম একটা বাজে মজা কে করবে, এরকম মানসিকতা কি করে থাকবে। আর ও ভাবছে যে এখানে তো মানে লোকজন তো থাকে, আর এখনও তো মল বন্ধ হওয়ার টাইম হয়নি, হয়তো লোকজন অনেকটাই কমে গেছে, বাট এখনই কি মল বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারটা না ওখানে ডাউট হয়। এরপরে ও যখন বারবার দরজাটা খোলার চেষ্টা করছে, ফোনে বারবার চেক করছে, ফোনটা সুইচ অফ করে অন করছে যে যদি নেটওয়ার্ক আসে, কিন্তু ও দেখছে কোনোভাবেই কিন্তু ফোনে নেটওয়ার্ক আসছে না। এরপর যেটা হলো সেটা ফিল করে, যেটা সঙ্গীতা লিখেছে, যে ওর এত ভয় লেগে গেছে, মানে এরকম ভয়ও সারা জীবনে কোনো দিন পাইনি। এরপরে ও বুঝতে পারছে ওই মৃদু মানে ব্যঙ্গসূচক যে হাসিটা একটা মহিলা কণ্ঠে, ও বুঝতে পারছে যে কখন ওর মনে হচ্ছে যে আয়নার মধ্য থেকে ওই হাসিটা আসছে। এবার ও না মানে খুব ঘাবড়ে যায় যে আয়নার মধ্য থেকে এরকম হাসির আওয়াজ আমি কেন পাচ্ছি, এরকম তো আমার পাওয়ার কথা নয়, কে হাসছে। এবার ও না মানে বুঝতে পারছে যে ওই ভিতরের যে লাইটগুলো যে চারিদিকে যে জ্বলছে, সেই মানে ওই ট্রায়াল রুমের ভিতরে যে লাইটগুলো, ওর কেন জানি না মনে হচ্ছে যে লাইটগুলো কেমন একটা নিভু নিভু আলোয় জ্বলছে, এমন নয় যে কোনো লাইট নিভে গেছে, সবকটা লাইটই জ্বলছে, কিন্তু ওর মনে হচ্ছে যে কিরকম একটা নিভু নিভু আলোয় যেন মানে লাইটটার মানে পুরো ঘরটা আর কি নিভু নিভু আলো হয়ে আছে। এই সময় ও যখন আয়নার গায়ে হাতটা দিতে যায়, তখন ও না আয়নায় হাত দিয়ে দেখে যে না, আয়নাটা তো একদম স্বাভাবিক রয়েছে, এবং তারপর ও ভাবে যে আমি কি এতটাই পাজলড হয়ে গেছি যে আমি এরকম ভুলভাল জিনিস হ্যালুসিনেট করছি। মানে ভাবুন, আপনি একটা ট্রায়াল রুমে গেছেন, সেই ট্রায়াল রুমে আপনি ড্রেস চেঞ্জ করছেন, আবার ড্রেস পরে দেখছেন, এবার একটা মৃদু একটা এরকম ব্যঙ্গসূচক হাসি, সেটাও মনে হচ্ছে যেন কখনো মনে হচ্ছে ওর ঘরের ওই যে ট্রায়াল রুম তার ভিতর থেকেই আসছে, কখনো ওর মনে হচ্ছে বাইরে থেকে আসছে। এবার ও ভাবছে এটা আবার কি ভাবছি আমি, এরকম আবার হয় নাকি, খুব স্বাভাবিক। তো ও না কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে, মানে এরকম করে যখন চিন্তা করে, যখন এবার ভাবলো যে আমি এত জোরে জোরে দরজাগুলোয় ধাক্কা মারবো যে কেউ না কেউ ঠিক আমার আওয়াজটা শুনতে পাবে। এবার এই কথা চিন্তা করে ও হাত দিয়ে এবং পা দিয়ে দরজাকে মানে ব্যাঙ্গিং করা যেটাকে বলে সেরকম ব্যাঙ্গিং করা শুরু করলো, তুমতুম করে আওয়াজ করছে। এবার ও তো মনে মনে ভাবছে যে আমি এবার যে আওয়াজ করছে এরপরে তো লোকজন চলেই আসবে। এবার 2-3 বার এরকম হাত পা দিয়েও আওয়াজ করার পরে হঠাৎই, জাস্ট কোনোখানে কিছু নেই, ওর মনে হলো ওর দুটো হাতকে যদি কোনো মানুষ পিছন থেকে একটা মানুষের যদি হাত দুটোকে পেঁচিয়ে পিছনে করে দেয়, ঠিক যেরকম হাতে ফিলিংস আসবে, সঙ্গীতার কিন্তু ঠিক সেম ফিলিংসটা আসে। ওর মনে হলো ওর হাত দুটোকে কেউ নিয়ে পিছনে মুড়িয়ে দিয়েছে, এবং ও না মানে ওই মুহূর্তে ও এটুকু বুঝতে পারে যে কিছু একটা খুব গন্ডগোল হচ্ছে, মানে কিছু একটা এমন হচ্ছে যেটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয় এবং যেটা হওয়ার কথাও নয়। এবার ও ভাবছে যে এটা তাহলে আমার সাথে কি হচ্ছে, এবং ও না খুব ঘাবড়ে যায়, ওই মোমেন্টও খুব ঘাবড়ে যায়, এবং ঘাবড়ে গিয়ে ওই যে ধাক্কাধাক্কি করছিল সেখান থেকেও মানে একদম মাটিতে বসে পড়ে, একদম ট্রায়াল রুমের মাটিতেও বসে পড়ে। আপনারা ভাবতে পারছেন মানে একটা মেয়ে কীরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লে এরকম একটা সিচুয়েশান আসতে পারে। এবং ওই মুহূর্তে ও নিজেও জানে না যে ওর কেন এত ভয় লাগছিল, মানে ও কিন্তু এমন নয় যে কিছু দেখতে পাচ্ছে ভিতরে, মানে ওর খালি মনে হচ্ছিল যেন ও ওই জায়গাটাতে নেই, মানে একটা চেনা শহরে চেনা শপিং মলের যে ট্রায়াল রুম, ওর মনে হচ্ছিল যেন আমি একটা অন্য কোথাও আছি, এমন একটা জায়গা যে জায়গাটা ওর একেবারেই চেনা নয়, যে জায়গাটায় ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ও কিছু বলতে পারছে না। এবার ও যে মুখে যে চিৎকার করবে, সেই মুখে চিৎকার করাটাও যেন ওর থেমে গেল, ও না মানে মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, মানে পুরো গোঙানির আওয়াজ আসছে। এইরকম করে যে ঠিক কতক্ষণ চলেছিল, মানে ব্যাপারটা যে কতক্ষণ হয়েছে
সেটা কিন্তু ওর নিজেরও ঠিক খেয়াল নেই। শুধু ওর এটুকু ফিল করছিল, যেটা ও শেয়ার করেছে, যে ও এটা বুঝতে পারছিল যে ওর হাত দুটোকে কেউ পিছমোড়া করে প্রচণ্ড চেপে ধরে রেখেছে, এবং মাঝে মধ্যেই ও একটা মৃদু ব্যঙ্গসূচক একটা মহিলা কণ্ঠের হাসি শুনতে পাচ্ছিল। এবার সেই হাসি কোথা থেকে আসছিল, কিভাবে আসছিল, সেটা কিন্তু ও নিজেও জানে না। আচ্ছা, এর এবার কিছুক্ষণ পরে, সেটা ঠিক কতক্ষণ পরে ওর ঠিক খেয়াল নেই, কিন্তু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা মতো হবে, মানে ওর না সেই সময়টার খেয়াল নেই। ইভেন ও বুঝতে পারছে যে ওর মুখ থেকে ওর মানে জল পড়ছে রীতিমতো, মানে ওর খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, এবং ওর হাত দুটো ওরকম করে পিছনে করা। এবার ও না একটা পুরো ঘোরের মতো জায়গায় চলে গেছে। মানে মানুষের যদি খুব ঘুম থেকে কাউকে যদি ওঠানো হয়, সে যেরকম একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকবে, ও নিজে বুঝতে পারছো ওই ট্রায়াল রুমের মাটির মানে মেঝেতে ও বসে রয়েছে। এবার এভাবে ও মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা টাক ছিল, এবং হঠাৎ করেই যখন ওর খুব কষ্ট হচ্ছে এবং ও বুঝতে পারছে যে কিছু একটা ওর সাথে ঘটছে, এবং সেই যেটা ঘটছে সেটা কিন্তু ওর কোনো শরীর খারাপ হয়েছে হঠাৎ করে তা নয়, এমন কিছু ঘটছে ওর সাথে যেটা যেটা একেবারেই মানে আনন্যাচারাল একটা কিছু, এবং পুরো মানে পরিবেশটার মধ্যেও কিন্তু একটা সম্পূর্ণ মানে অচেনা পরিবেশ ওর লাগছিল। এবং তখন ওর শরীরও খুব খারাপ লাগছে, ও মুখে কোনো কথা বলতে পারছে না, যে চিৎকার করবে, যে হাত দুটো না হয় ও ইউজ করতে পারছে না, কিন্তু মুখে যে চিৎকার করবে সেটা করার মতোও কিন্তু শরীরে এক ফোঁটা জোর ছিল না। এবার ওরকমভাবে ও থাকার বেশ কিছুক্ষণ পরে, মানে ওই যে শপিং মলের যে ট্রায়াল রুমগুলো ছিল মহিলাদের, সেখানে দায়িত্বে যে একজন সিকিউরিটি ভদ্রমহিলা ছিল, সেই ভদ্রমহিলাটা মানে ও দেখে যে সেই ভদ্রমহিলাটা ধপাস করে একটা মানে জোরে আওয়াজ করে দরজাটা খুলে দেয়, এবং খোলার পরে ওকে ওরকমভাবে মেঝেতে পড়ে থাকতে দেখেছে। তো সঙ্গে সঙ্গে ওই ভদ্রমহিলা বলছে, কী হয়েছে, কী হয়েছে, আপনার কি শরীর খারাপ লাগছে? মানে ওকে দেখে তখন বুঝতে পারছে যে ওর শরীর কিছু খারাপ লাগছে। তো তখন ওই সিকিউরিটি ভদ্রমহিলা আরও 2-3 জন সিকিউরিটিকে ডেকেছে। তো 3 জনে মিলে ওকে ওই অবস্থা থেকে ওঠায়, মানে ও তো মেঝেতে ছিল, ওখান থেকে ওকে ওঠায়, উঠিয়ে ওই ট্রায়াল রুমের বাইরে যে ওয়েটিংয়ের যে সোফাগুলো ছিল, তো সেইখানে ওকে কোনো রকমে ধরে ধরে বসিয়েছে। তো ওকে চোখে মুখে জল দিচ্ছে, ওকে জল খেতে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে, ভেবেছে হয়তো শরীর টরীর খারাপ লাগছে। তো প্রথমে ওকে যখন প্রথম 2-3 মিনিট ওকে এও জিজ্ঞেস করছে, সিকিউরিটির লোকেরা, স্টোরের যে শপিং মলের যে ওখানকার ম্যানেজার ছিল সে, সবাই ছুটে এসছে। মানে অ্যাকচুয়ালি তখন তো মল বন্ধ হয়ে যাওয়ার সময় চলে এসছে না, তো ওরা হয়তো খুব সম্ভব বন্ধই করছিল। তো সেই পার্টটা আমি পরে আপনাদেরকে বলছি। তো ওকে প্রথম 2-3 মিনিট যা জিজ্ঞেস করেছে, কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, এবং শুধুমাত্র ও বলছে আমাকে একটু জল দাও, জল খাচ্ছে আর চোখে মুখে জল দিচ্ছে। তো 2-3 মিনিট পরে যখন ও একটু ধাতস্থ হয়, তখন ওকে যখন জিজ্ঞেস করেছে যে আপনার কি হয়েছে, আপনার কি শরীর টরীর কিছু খারাপ লাগছিল, তো ও তখন বলে মানে মানে ওখানে তো আরও বিশেষ কিছু বলার নেই, হাতটাকেও পিছনে মুড়িয়ে ধরেছিল বা কিছু, এটা ওর মানে এটাও কী বলবে, এটা তো মানে অবাস্তব কথা হয়ে যায় না। তো ও সেরকম কিছু বলে না, ও শুধু বলে হ্যাঁ আমার একটু শরীরটাই খারাপ লাগছিল, আমি ওই জন্য মেঝেতে বসে পড়েছিলাম। তো তখন ওখানকার যে যে সিকিউরিটি ছিল, যে ভদ্রমহিলা, তো তিনি বলছেন যে হ্যাঁ আমি খেয়াল করেছিলাম অনেকক্ষণ আগে যে একজন আপনি ঢুকেছেন। এবার তারপরে ও সেই সিকিউরিটি অন্য কাজে গেছিলো, তো প্রথম না সে কিছু বুঝতে পারেনি যে ও ঢুকেছে, বেরোয়নি। এবার উনি যখন প্রত্যেক দিন অনেক সময় হয় কি, ওই ভদ্রমহিলা আর কি বলেছেন যে অনেক সময় ওই যে ট্রায়াল যে রুম থাকে, সেই ট্রায়াল রুমে অনেকে অনেক কিছু ফেলে চলে যায়, অনেক সময় অনেকে তো কোনো ড্রেস কেউ ট্রায়াল দিল, সে হয়তো ওই ট্রায়াল রুমে ড্রেসটা ফেলে রেখে চলে যায়। তো সেই সমস্ত ড্রেস ফ্রেস গুছিয়ে রাখা, এই সমস্ত কাজ কিন্তু ওখানে যে মহিলা যে সিকিউরিটি আছে তো তিনি করেন। এবার তিনি মোটামুটি তার ডিউটি আওয়ার শেষ হয়ে যাচ্ছে, এবার মল বন্ধ হওয়ার সময়, তো একটু আগে থেকেই উনি কাজগুলো শুরু করে। এবার উনি যখন ওই কাজটা শুরু করেন, তো উনি প্রথমে দেখেন যে এই দরজাটা বন্ধ আছে। এবার উনি ভেবেছে যে হয়তো কেউ ঢুকেছে, ওটা তার অত খেয়াল নেই যে কে কখন ঢুকেছে, সে কতক্ষণ ঢুকে আছে, এইটা তো বোঝা তো ওভাবে সম্ভব নয়। তো উনি মোটামুটি কাজ গোছাচ্ছিলেন, তো গোছাতে গোছাতে ওনার একটা সন্দেহ হয়, এবং তারপর উনি ভেবেছেন ঠিক আছে হয়তো কেউ ট্রায়াল দিচ্ছে, তো তাকে তো ওভাবে ডিস্টার্ব করা যায় না। তো কিছুক্ষণ পরে উনি বুঝতে পারেন যে ওই ট্রায়াল রুমের ওই ঘরটা থেকে প্রচণ্ড রকমভাবে ধূপধাপ আওয়াজ আসছে, মানে প্রচণ্ড কেউ ভিতরে যুদ্ধ করছে মানে টাইপের, মানে কেউ খুব ব্যাঙ্গিং করছে, কখনো কেউ চিৎকার করছে, মানে একটা অদ্ভুত টাইপের উনি কিছু আওয়াজ পায়।
এবং তখন উনি মানে বাইরে থেকে আর কি যে সিকিউরিটি ছিল সে দরজার বাইরে থেকে বলছে, ম্যাডাম কেউ কি আছেন, আপনি আপনি কি করছেন ভিতরে, এত আওয়াজ আসছে। তো ওদিক থেকে মানে ওই রুমটার উদ্দেশ্যে উনি বলেন বাইরে থেকে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই সিকিউরিটি ভদ্রমহিলা যতই বলছে ওদিক থেকে কিন্তু কোনো উত্তর আসছে না। মানে রুমের ভিতর থেকে বিভিন্ন রকমের উনি আওয়াজ পান, অদ্ভুত অদ্ভুত টাইপের আওয়াজ, যে আওয়াজটা শুনে ওনার মনে হয় যে একটা মানুষ যদি ড্রেস চেঞ্জ করে তাহলে এরকম আওয়াজ আসার কথা নয়। তো উনি তখন মানে যেহেতু উনি ওই সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তো উনি প্রথমে 2-3 মিনিট ওয়েট করেন। তো তারপরেও যখন দেখছে যে ওখান থেকে কোনো আওয়াজ আসছে না, তো তখন উনি কি করেন, দরজাটাকে খোলার চেষ্টা করেন। তো ওদের ওখানে একটা লক মতো আছে যেটা দিয়ে মানে খুব যদি টেনে যদি জোরে উনি আর কি যথেষ্ট উনি শক্তিশালী একজন ছিলেন, তো ওভাবে উনি বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে ভিতরে। তো উনি তখন ওভাবে ধাক্কা মেরে ওটাকে খোলেন এবং লকটা খুলে যায় ভিতর থেকে। তো তারপরে উনি দেখে যে সঙ্গীত ওভাবে মেঝেতে রয়েছে। তারপরে তো উনি সিকিউরিটি ডেকে তারপর ওকে এরকমভাবে বসিয়েছে। এবার এইগুলো শুনে সঙ্গীতা মনে মনে ভাবছে যে আমি তো এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলাম, 2-1বার দরজায় পা দিয়েও মেরেছি, তখন তো কারোর আওয়াজ শুনিনি। আর এই যে ভদ্রমহিলা বলছেন যে আমি এতবার মানে ডাকাডাকি করেছি, ম্যাডাম কেউ আছেন ভিতরে, এভাবে আওয়াজ আসছে কেন, এরকম যখন বলেছি, মানে উনি যে বলছেন যে উনি এই এতগুলো কথা বলেছেন, বাট সেরকম কোনো কথাই কিন্তু সঙ্গীতার কানেও আসেনি। অদ্ভুত বিষয়, মানে এত কিছু উনি বললেন যে আমি বলেছি, তো সঙ্গীতা ভাবছে আমি একটা কথাও শুনতে পেলাম না। আমি না হয় কথা বলতে পারছিলাম না, আমার শরীর খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু ওভাবে যে এটা কি করে সম্ভব, এটা তো সম্ভব নয়। তো তখন ও ভাবলো যে ঠিক আছে, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ কে কি ভাববে তারপরে। তো ও তখন কি করে, ও বলে যে আমার খুব দরকারি ড্রেসটা, প্লিজ আপনি আমি এই প্রাইস ট্যাগটা খুলে রেখেছি, আপনি প্লিজ বিলটা করানোর ব্যবস্থা করে দিন, আমি বাড়ি চলে যাব। তো ওখানকার ম্যানেজার বলছে যে আপনি তো একা যেতে পারবেন না, আপনার জন্য আমি বরং একটা গাড়ি বলে দিচ্ছি, আপনি চলে যান। তো যাই হোক, তো তখন ও দেখলো যে ওরা খুবই ভদ্র সভ্য ভালো মানুষ, তো ওটা উবের বলে দিল এবং ও চলে যায়, ওটাকে বিল করিয়ে নিয়েও চলে যায়। এবার ও আসে এবং ও আসার পরে ওর যে রুমমেট যে দুটো মেয়ে ছিল, তো তারা ওকে দেখেই বুঝতে পারে যে কিছুতে একটা গন্ডগোল হয়েছে। তো ওকে বারবার জিজ্ঞেস করছে যে কী রে, কী হয়েছে তোর সাথে, কী ব্যাপার। তো ও তখন না মানে কোনো রকমে বাড়িতে এসে ও যখন ওর ড্রেসটা চেঞ্জ করে, তো খুব ইজিলি ও ড্রেসটা চেঞ্জ করে ফেলে। তো ও তখনও মনে মনে ভাবে যে আমি ওইখানে যখন ট্রায়াল দিচ্ছিলাম তখন আমি কেন ড্রেসটা এত সহজে চেঞ্জ করতে পারছিলাম না, আর এখন বাড়িতে এসে আমি কী করে চেঞ্জ করতে পারলাম। আর ওই শপিং মলটাও সেই শপিং মলটাও বহুবার গেছে, ফলে সেখানেও যে কোনো ডাউট ওর মনে তৈরি হবে সেটারও কোনো অবকাশই নেই। তো তারপরে ওরা সাধারণত শুক্রবার, যেহেতু পরের 2 দিন অফিস ছুটি, অত তাড়া নেই, তো ওরা না একটুখানি গল্প আড্ডা রাত অবধি করতো। তো তারপরে বাড়িতে আসার পরে কিছুটাও খাওয়া দাওয়া করে, একটু কমই খাওয়া দাওয়া করে স্বাভাবিক দিন যেরকম ও খায় তার থেকে। তো তারপরে না ও পুরো ঘটনাটা ওর এই যে রুমমেট যে বান্ধবী ছিল তাদেরকে বলে যে এরকম এরকম আজকে ঘটনা ঘটেছে। তো ওরাও শুনে বলে যে এটা আবার কি অদ্ভুত কথা বলছিস, এরকম আবার কি করে হয়, নিশ্চয়ই তুই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলি, তো তুই প্রচণ্ড তাড়াহুড়ো করছিলি, আর তুই বললি যে একবার হোঁচটও খেয়েছিস, তো হয়তো তুই বেশি তাড়াহুড়ো করছিলি হতে পারে, আর প্রচুর কাজের চাপও চলে, তো তুই হয়তো মানে খুব স্ট্রেসড ছিলি, সেই জন্যই হয়তো তোর হয়তো মাথাটা ঘুরে গেছিলো বা কিছু একটা হবে, তুই হয়তো হ্যালুসিনেট করছিলি। এবার ও না এই কথাগুলো যখন ভাবে তখন ও বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল ওর সাথে হয়েই ছিল, যেটা স্বাভাবিক নয়। যাই হোক, তো ও তখন ওর মাকে কথাটা বলে। তো ওর মা বলে যে তুই পরের উইকেন্ডে বাড়িতে আয়, মানে ও মাঝে মধ্যে মাসে 1-2বার করে বাড়ি যেতই। তো ওর মা ব্যাপারটা শুনে বলে যে না, কিছু তো একটা গন্ডগোল আছে। তো যাই হোক, তো পরের দিনও জন্মদিনের পার্টিটা অ্যাটেন্ড করে, ওই ড্রেসটা পরেও অ্যাটেন্ড করে, এবং তারপরে ও সোজা বাড়ি চলে যায়, মানে ওই পার্টি থেকে সোজা ও বাড়ি চলে যায়। এবার বাড়ি যখন ও চলে যায়, বাড়িতে গিয়ে ও আরও ডিটেলে বলে, তো তখন ওর মা ওকে বলে যে আমার না ব্যাপারটা স্বাভাবিক লাগছে না, তোর সাথে কোনোদিনও এরকম কোনো ঘটনা ঘটেনি, তুই এতটা, এবং ও কিন্তু পরিষ্কার এটা বলে যে ওর কোনো হ্যালুসিনেশন ও করেনি, ওর কোনো মানে প্রত্যেকটা দিন যেভাবে ও স্বাভাবিকভাবে শুরু করে প্রত্যেকটা সময় কিন্তু খুব স্বাভাবিকই ছিল, মানে পুরো ওই ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার আগ অবধি কিন্তু সকাল থেকে যা যা ওর সাথে ঘটেছে সব কিছু একদম অন্যান্য দিনের মতোই। যাই হোক, তো ওদের ওখানে একজন দাদু আছে,
ঠিক আছে। তো ও আর কি দাদু ডাকে, তো সেই দাদুর কাছে মানে উনি আর কি অনেক কিছু বলতে ঠলতে পারেন, এবং সেই অর্থে উনি কোনো ঠাকুরমশাইও নন বা সেই অর্থে উনি কোনো তান্ত্রিক এরকম কিছুই নন, উনি নিজের মতো করে পুজো আর্চা করেন। এবং ওই ছোটোখাটো কারোর কোনো শরীর টরীর খারাপ হলে উনি একটু ঝেড়ে দেন, একটু আশীর্বাদী ফুল দিয়ে দেন, এরকম আর কি। তো ওই দাদুর কাছে একদিন ওই দাদুদের বাড়ির ওখানটা একটা কীর্তন হচ্ছিল সেদিন। তোর মা বলেছে যে চল একটুখানি কীর্তনে যাবি। তো ও সোমবারটা ছুটি নিয়েছিল, তো ভাবলো যে ঠিক আছে পরশু মঙ্গলবারটা আমি চলেই যাবো, তার দিকে যাই মায়ের সাথে। তো ও গেছে। এবার যাওয়ার পরে ওই দাদুটার সাথে যখন গল্প টল্প হচ্ছে, বলছে কি হয়েছে কেমন আছো, তো ও কিছু বলেনি। তোর মা বলেছে যে এরকম এরকম ওর সাথে হয়েছে। তো তখন দাদু বলল যে ঠিক আছে আমি একটু দেখবো তাহলে। তো দাদু ওকে একটু দেখে একটা ফুল দেয় ওকে, ফুল টুল দিয়ে ওকে বলে ঠিক আছে তুই বাড়ি চলে যাও, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। তো এরপরে ও তো মঙ্গলবার দিন চলে আসে। তো তারপরে ওই দাদু নাকি ফোন করে ওর মাকে বলে যে দেখুন আমরা তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাচল করি এবং রাস্তাঘাটে প্রচুর ধুলো ময়লা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাই। এবার অনেক মানুষ আছে যারা কিছু খারাপ কাজ করে হয়তো কারোর ক্ষতি করলো কি কারোর নামে কিছু বাজে কিছু ভাবলো, তো সেরকম ছোটোখাটো কিছু ক্রিয়া আদি করে সেসব জিনিসপত্র না রাস্তাতেই ফেলে দেয়। এবার ওই যে আমি বলেছিলাম যে ও মেন রাস্তা থেকে কিছুটা গিয়ে একটা অপেক্ষাকৃত ছোট রাস্তার ধারে একটা জায়গায় যে চা খাচ্ছিল, তো আমি বললাম ঘটনাটা যখন আমি আপনাদেরকে বলছিলাম বলেছিলাম না একবার হোঁচট খেয়েছিল। তো ওই যেখানটা ও হোঁচটটা খায় সেইখানেই ওর জুতো দিয়েই ও একটা এমন জিনিস পাড়া দিয়ে ফেলেছিল যে জিনিসটা কিন্তু খুব একটা ভালো জিনিস ছিল না, সেটা হয়তো কেউ কারোর ক্ষতি করে কিছু একটা ফেলে রেখে গেছিলো, এবং যে জিনিসটা ফেলে রেখে গেছিলো সেই জিনিসটা কিন্তু তখনও অ্যাক্টিভ ছিল। ওরকম একটা অ্যাক্টিভ খারাপ জিনিস ও পাড়া দিয়ে ফেলে। এবার যেহেতু ওই জায়গাটা আমি বললাম যে চায়ের পাশে কিছু মোমো ঠোমো ছিল, তো সেখানে না কিছু মানে এঁটো কিছু আমিষ খাবারের টুকরো ওখানে পড়েছিল, ফলে সেই জিনিসটা না একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হয়। এবার ওইটা পাড়িয়ে ও চলে এসেছিল, এবং যেহেতু ও যদি ওটা করে কোনোভাবে যদি ঘরে চলে আসতো তাহলেও হয়তো অতটা হতো না, কিন্তু ওই যে শপিং মলে যায় এবং সেখানে গিয়ে শপিং মলটা একটু ফাঁকা আছে, ওটা ফাঁকা রুমে ওভাবে রুমেও জামাকাপড় ট্রায়াল দিতে থাকে, সেখান থেকেই কিন্তু একটা খারাপ জিনিস ওকে ভয় দেখানোর চেষ্টা করে, এবং সেই ভয় দেখানোর চেষ্টা থেকে কিন্তু যা যা ওর সাথে ঘটনা ঘটা সেটা ঘটে। এবং কিন্তু ওই দাদু বলে দেয় যে না ওটা আর কিছু ব্যাপার না, আমি ওরা এমনিতে স্ট্রংই আছে এবং ওর যেহেতু ভালো মানুষ ওর কিছুই হবে না, ভগবানের আশীর্বাদ আছে। তা ওকে বলে যে তুমি কোথাও বেরোনোর আগে তুমি ঠাকুরের সকালবেলা উঠে ঠাকুরের প্রণাম করবে, ঘুমোতে যাওয়ার আগে প্রণাম ঠনাম করবে। তো তারপর থেকে আর ওর কোনো অসুবিধেও হয়নি, কিন্তু এই একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ওর জীবনে ঘটেছিল। তো আজকের এই 3টে ঘটনা আমি আপনাদেরকে বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হয় পরবর্তী এপিসোডে। নমস্কার।